আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। ঈদুল আজহার রেল যাত্রার দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি আছে রেলে। সকাল থেকে এ পর্যন্ত সব ট্রেনই ছেড়েছে সময় মতো, মেলেনি কোনো শিডিউল বিপর্যয়ের অভিযোগ। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, আজ প্রায় 1.5 লাখ যাত্রী পরিবহন করবে রেলে। এদিকে রেলে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে টিকিট কালোবাজারি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। কমলাপুর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা পর্যবেক্ষণে এসে এসব কথা বলেন র্যাবের এই কর্মকর্তা। আন্তনগর সহ আমাদের দুটি অতি স্পেশাল সহ 69 জোড়া ট্রেন ঢাকা আসা যাওয়া করবে এবং এই ট্রেনগুলোতে করে টোটাল 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারবে। আজকে র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। দর্শক, এই যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে এ পর্যন্ত যে কটি ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গিয়েছে। খুব বেশি একটা টাইমের হেরফের ছিল না, 5 থেকে 10 মিনিট, বড় জোর 15 মিনিট পর্যন্ত হেরফের ছিল। এবং এখনও পর্যন্ত আমরা যাত্রীদের কাছ থেকে আসলে সেরকম কোনো অভিযোগ পাইনি, কারণ তারা অনেকটা স্বস্তিতেই যাচ্ছেন এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরাও দেখছিলাম যে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই তারা পরিদর্শন করছেন। সকালে যেমনটা এসেছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, এবং তিনি তখন বলছিলেন সাংবাদিকদের যে এই ঈদকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন। এবং তার পরপরই কিন্তু স্টেশন ম্যানেজার ব্রিফ করছিলেন। তিনি যেমনটা জানিয়েছেন যে আজকে ঢাকা থেকে 69টি ট্রেন ছেড়ে যাবে এবং ঢাকায় 69টি ট্রেন আসবে। সর্বমোট 168টি ট্রেনে প্রায় 1.5 লাখের মতো যাত্রী পরিবহনের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগেই এখানে ব্রিফ করছিলেন পুলিশের আইজিপি, এবং তিনি যেমনটা বলছিলেন যে মলম পার্টি, অজ্ঞান পার্টি থেকে শুরু করে যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে বা যারা যাত্রীদের হয়রানি করার চেষ্টা করবে, সে যদি পুলিশের সদস্য হয় বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে তিনি এখানে বলেছেন। এবং তিনি বলেছেন যে ঈদকে কেন্দ্র করে শুধু বাস, ট্রেন নয়, বাস, লঞ্চ এবং অন্যান্য যেসব স্টেশনগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সারা দেশ জুড়ে, সেই সব স্টেশনগুলোতে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তাদের নজরদারি সেটিও তারা বাড়িয়েছেন। তো আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আফসানা, খুব ধন্যবাদ আপনাকে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় গণপরিবহন ও মানুষের চাপ রয়েছে, তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশের ওসি জানান, মহাসড়কের চন্দ্রা এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল অংশের বিভিন্ন স্থানে যানবাহনের ধীর গতি রয়েছে। সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, আর ভাড়া হচ্ছে আমরা বেশি চাইতেছে, আর গাড়ি যেহেতু অ্যাভেলেবল না, সেই জন্য গাড়ি ওরাও ওই সুযোগটা গ্রহণ করছে আর কি। প্রত্যেকবার আপনার ঢাকা রংপুর যে মহাসড়ক চন্দ্রা আছে, এখানে বরাবরই এরকম সমস্যা হয়। গাড়ির ভাড়া 860 টাকা বা 800, সেখানে 1000 টাকা করে গাড়ি চাচ্ছে। আমরা জেনারেল ভাড়া আসলে আমাদের 600 টাকা, কিন্তু এখানে আমাদের কাছে ভাড়া চাচ্ছে 1400 টাকা, 1500 টাকা, 1600 টাকা প্লাস। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রয়েছেন সহকর্মী কামাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। কামাল,
বর্তমানে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি। আসলে সকাল পর্যন্ত যে যানবাহনের যে চাপ ছিল তা এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, অনেকটাই স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। মধ্যরাতে যেমনটি দেখেছিলাম, আসলে মধ্যরাতে কিন্তু এই সড়কে এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল, দীর্ঘ সারি সৃষ্টি হয়েছিল। কোথাও কোথাও কিন্তু থেমে থেমে যানবাহন চলাচল করছে। তবে এখন বেলা বাড়ার সাথে সাথে এই সড়কটিতে কিন্তু যানবাহন অনেকটাই স্বাভাবিক গতিতে চলাচল করছে। এই আমি দুপুরের পর থেকে যতটুকু দেখেছি, সড়কের বিভিন্ন জায়গায় ঘুরে যে যানবাহনের চাপ থাকলেও যানজট কিন্তু কোথাও লক্ষ্য করা যায়নি। তবে বিভিন্ন বাস টার্মিনাল রয়েছে, এই সড়কের যে বাস টার্মিনালগুলো রয়েছে, সেই বাস টার্মিনালগুলোতে কিন্তু যাত্রীদের পক্ষে চাপ রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই সড়কটিতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। বিশেষ করে যে যানজটের যে অন্যতম কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশৃঙ্খল ভাবে যে সমস্ত চালক রয়েছে তারা যানবাহন চলাচল চালায়, যার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়। এছাড়াও আরেকটি বিষয় যে ফিটনেসবিহীন যানবাহন যেগুলো রয়েছে, সেই ফিটনেসবিহীন যানবাহন যেগুলি কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, যাতে করে কোনো ধরনের ফিটনেসবিহীন যানবাহন এই মহাসড়কে না চালায় চালকরা। তবে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে আজকে যেটি ধারণা করা হচ্ছে যে বিকালের পর থেকে কিন্তু যানবাহনের অনেকটাই চাপ বাড়বে। তবে একটি এখানে তথ্য দিয়ে রাখি যে বঙ্গবন্ধু সেতু দিয়ে গেল 24 ঘন্টায় 29,000-এর মতো যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে 3.25 কোটি টাকা। তবে ক্রমেই কিন্তু এই যানবাহনের চাপ বাড়ছে। সড়কে আমি যতটুকু দেখেছি যে মোটর সাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস মানে ব্যক্তিগত যে সমস্ত যানবাহন রয়েছে, সেই যানবাহনের সংখ্যায় কিন্তু বেশি লক্ষ্য করা গেছে। ধন্যবাদ। দর্শক, এইদিকে টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছে। সকালে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা 3 জন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত আলমগীরকে ঘাটাইল ও জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নিহত জুয়েল গোপালপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় চালক সহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার মাত্র 3 দিন বাকি থাকলেও এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট। রাজধানীর হাটগুলোতে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও কেনাবেচা চিরচেনা জমজমাট চিত্র নেই। হাটে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় ভালো দাম পাওয়া যাচ্ছে না বলে জানান বিক্রেতারা। শুক্রবার থেকে বিক্রি জমে ওঠার আশায় ব্যাপারীরা। দাম বেশি চাওয়ার অভিযোগ ক্রেতাদের। রাজধানীর পশুর হাট ঘুরে বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। সপ্তাহ ঘুরলে ঈদুল আজহা, হাটগুলোতে কোরবানিযোগ্য পশু দিয়ে ভরে গেলেও নেই বিকিকিনি। বেশিরভাগ মানুষ কেবল পছন্দের কোরবানির পশু দেখতে হাটে আসছে। রাজধানীর মিরপুর 6 নম্বরে অস্থায়ী হাট ইস্টার্ন হাউজিংয়ে দেখা যায় পছন্দের কোরবানির পশু কিনতে আসছেন ক্রেতারা। তবে দাম কিছুটা চড়া বলে জানান তারা। গরুর দাম একটু বেশি, কিন্তু হাটের লোক তো দেখি না বেশি এরকম। দামের পরিস্থিতি তত বেশিও মনে হয় না, আবার তত যে একটা কম তাও না। এটা শুনে আসছি যে একটু কম মনে হচ্ছে, তা না, এখানে এসে দেখতেছি যে দামটা একটু বেশি। কেউ কেউ আবার পছন্দের পশু কিনে বাসায় ফিরছেন। দাম একটু বেশি হলেও নেই কোনো অভিযোগ। গতবারের থেকে এবারে দামটা একটু বেশি মনে হয়েছে, অবশ্যই খুশি। কোরবানির জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর হাটগুলোতে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ধরনের পশু। বিক্রেতারা বলছেন বেশিরভাগ ক্রেতাই এসেছেন দরদাম করতে ও হাট দেখতে। অল্প দাম দিয়ে অনেকেই নিতে চাচ্ছেন পছন্দের পশু। 22টা গরু আনছি, দাম তেমন ওঠাউঠি এখন নাই। 2-1টা খরিদ্দার আসা ছেলে পেলেও একটু আর কি ফেজলেম করে দাম করছে। বেচার বিক্রি শুরু হয় নাই, তবে লোক আসতেছে। ইজারাদাররা জানিয়েছেন হাটে পশুর সংকট হবে না। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ট্রাক বোঝায় পশু আসছে হাটে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে যথেষ্ট ব্যবস্থা। নিরাপত্তার জন্য আমাদের সিসি ক্যামেরা আছে, প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ার আছে, যেহেতু প্রতি বছরই আমরা হাটটা করি। ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার। বিক্রেতারা আশা করছেন শুক্রবার থেকে ক্রেতা উপস্থিতি বাড়বে এবং ভালো দামে বিক্রি হবে গরু ছাগল। সাকিবুর রহমান, RTV, ঢাকা।
দর্শক, রাজধানীর হাজারীবাগ পশুর হাটে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাকিব, হাটে কোরবানির পশুর বেচাকেনা নিয়ে ব্যাপারী ও ক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। আফসানা, আসলে এখন পর্যন্ত কিন্তু হাটে বেচাকেনা সেইভাবে জমে ওঠেনি। মানুষজন আসছেন, পছন্দের কোরবানির পশু দেখছেন, ছোট ছোট করে দাম বলছেন, কিন্তু বিক্রেতারাও তাদের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পশু কিন্তু এখনো সেইভাবে বিক্রি করছে না। তারা বলছেন যে যেহেতু আজকে ছুটি হয়ে যাবে, আজকে রাত থেকে বা সন্ধ্যার পর থেকে হাটে বেচা বিক্রি বাড়বে এবং আগামীকাল তারা মূল টার্গেট করে রাখছেন শুক্র এবং শনিবার তারা মূল যে বিক্রিগুলো সেই বিক্রিগুলো তারা করবেন। আমরা প্রতিটি হাটেই দেখছি পর্যাপ্ত গরুর আমদানি হয়েছে, কিন্তু সেইভাবে বিক্রি নাই। আমরা ইজারাদারদের সঙ্গে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে যেহেতু ঢাকায় মানুষের বাসাবাড়িতে গরু রাখার জায়গা কম থাকে, সেই কারণেই বেচা বিক্রি কিছুটা কম, শেষের দিকে বেচা বিক্রি হবে। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনি কতগুলো গরু নিয়ে আসছেন, বেচা বিক্রি কেমন, কি অবস্থা? আমি মোট 14টা গরু নিয়ে আসছি। এখন পর্যন্ত ওইভাবে বিক্রি হয়নি। আমরা আশা করতেছি হয়তো আজকে রাত্রে অথবা কালকে পরশু 2 দিন বিক্রি হবে। বিক্রি হচ্ছে না কারণ কি? দাম বলতেছে না নাকি ক্রেতায় আসছে না? ক্রেতা আছে, পরিমাণে অনেকটা কম। আর এইখানের বিষয়গুলো হচ্ছে ক্রেতারা প্রথমে গরুগুলো আগে দেখে, চয়েস করে, তারপরে সঠিক টাইমে তারা গরুগুলো নেয়। এখন মূলত যারা আছে, কিছু ক্রেতা আছে, এরা গরুগুলো চয়েস করতেছে, হয়তো পরবর্তীতে নিবে। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে মূলত এখন তারা পছন্দের কোরবানিটি পছন্দ করে রেখে যাচ্ছেন, ঈদের 1 দিন 2 দিন আগে তারা সেটি এখান থেকে কিনে তাদের বাসায় নেবেন। সব মিলিয়ে বলা চলে যে আগামীকাল থেকে জমে উঠতে পারে কোরবানির পশুর হাট। আফসানা। অসংখ্য ধন্যবাদ সাকিব। আসন্ন ঈদকে ঘিরে কোনো জায়গায় চাঁদাবাজির অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুরহাট পরিদর্শন শেষে একথা বলেন আইজিপি। এ সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোনো সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না বলেন পুলিশ প্রধান। বড় অঙ্কের লেনদেনে প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বানও জানান তিনি। এছাড়া অজ্ঞান পার্টি, মলম পার্টির তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন আইজিপি। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্নের উদ্রেক হলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিই। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না, এই নির্দেশনা আমরা দিয়েছি। নেত্রকোনার পূর্ব ধলায় নেপিয়ার ঘাস খেয়ে এক খামারি 26টি গরু মারা গেছে। গত দুদিনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়ায় তাহজিদ অ্যাগ্রো ফার্মে এসব গরুর মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও বেশ কিছু গরু। জানা যায় পূর্বধলায় বাণিজ্যিকভাবে তাহজিদ অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেছেন জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি। এবছর কোরবানির ঈদে বিক্রির জন্য অর্ধশত সার প্রস্তুত করেন তিনি। এজন্য খামারের পাশেই নেপিয়ার ঘাস চাষ করে গরুদের নিয়মিত খাওয়ানো হতো। গেল সোম ও মঙ্গলবার হঠাৎ খামারে গরু অসুস্থ হয়ে পড়ে। দুদিনে 26টি গরুর মৃত্যু হয়। আরও 10 থেকে 15টি গরু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। তথ্য পাওয়ার সাথে সাথেই আমাদের একটা মেডিকেল টিম আমাদের উপজেলা পর্যায়ে থেকে তারা সার্বক্ষণিক এখানে আছে, আপনারা জানেন। সেখান থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে, ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়েছে, খাদ্য স্যাম্পল কালেকশন করা হয়েছে, সেগুলো ঢাকাতে পাঠানো হয়েছে। সেখান থেকে আমরা একটা মেডিকেল টিম পাঠানোর জন্য অনুরোধ করছি। হয়তো অতি সত্বর তারা আসবে এবং তারা এখানে এসে সরেজমিনে পরিদর্শন করে এখান থেকে যে তথ্য সংগ্রহ করার সেটা পরে হয়তো কনফার্মেটরি আমরা তথ্যগুলো আপনাদের দিতে পারব। আবারও সীমান্তের মিয়ানমার অংশে বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের সদর, সাবরাং ও সেন্ট মার্টিন ইউনিয়ন। ফলে এসব এলাকার লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ভোররাত থেকে মিয়ানমারের মংডু এলাকায় জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গ্রুপের তুমুল সংঘাত চলছে। স্থানীয়রা জানান, মিয়ানমারের মটর শেল নিক্ষেপে প্রতিনিয়ত কেঁপে উঠছে এসব এলাকা। ঈদুল আজহাকে সামনে রেখে এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ জানান, সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের জলসীমায় যুদ্ধজাহাজ অবস্থান করছে বলে শোনা যাচ্ছে। এদিকে কক্সবাজারের সেন্ট মার্টিনে খাদ্য সংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাহিনীর বিরুদ্ধে একটি মহল পত্রপত্রিকার মাধ্যমে সুনাম নষ্টের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই মিশনে সুচারুভাবে নিজেদের কাজ করার পরামর্শ দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে মিশনে যাওয়া সদস্যদের ব্রিফিং প্রদান অনুষ্ঠানে পরামর্শ দেন তিনি। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে সৃজনশীল আচরণ করার পরামর্শ দেন বিমান বাহিনীর প্রধান। মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে আগামী 17 জুন বাংলাদেশ ছাড়ছেন বিমান বাহিনীর 125 জন সদস্য। ইদানিং হয়তো পত্রপত্রিকায় এবং খবরে আমরা দেখেছি যে একটি মহল আমাদের শান্তিরক্ষীদেরকে বিভিন্নভাবে অপমান করার বা অন্যভাবে আমাদেরকে করার চেষ্টা করছে। এই জন্যই আমাদের আরও বেশি সজাগ এবং সচেষ্ট থাকতে হবে, যাতে আমাদের ওইখানকার কোনো কাজ যাতে আমাদের সুনামকে ক্ষুণ্ণ না করতে পারে। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নুস ভেলে গ্রাউন্ডে খেলা শুরু হবে রাত 8:30টায়। প্রোটিয়াদের বিপক্ষে হারের ধাক্কা সামলে দ্বিতীয় জয় তুলতে চায় টিম টাইগার্স। আর ডাচদের আকাঙ্ক্ষা অঘটনের মাধ্যমে ইতিহাস রচনা। দেখুন অরুণ গফুরের রিপোর্ট। গ্রুপ পর্বে আমেরিকার অংশ চুকিয়ে ক্যারিবিয়াতে পা রেখেছে টাইগাররা। দীর্ঘ ও ঝামেলাপূর্ণ সফরের ক্লান্তি কাটিয়ে প্রস্তুতির জন্য মাত্র একদিন সময় পেয়েছেন শান্ত লিটনরা। আন্ডারডগ ডাচদের বিপক্ষে নামার আগে খেলার মধ্যে থাকা টাইগারদের অবশ্য মানসিক প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনেকটা জেতা ম্যাচ হেরে যে মানসিক ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল, সুপার 8-এ জেতা সেটি কাটানোর বিকল্প নেই। তাই চাপমুক্ত খেলার বাসনা টাইগারদের, কিন্তু টপ অর্ডারের অব্যাহত ব্যর্থতা পুরো চাপমুক্ত হতে দিচ্ছে না লাল সবুজদের। সেক্ষেত্রে টাইগারদের ভরসার জায়গা ঘুরে ফিরে সেই বোলিং ইউনিট। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের পেসের সঙ্গে রিশাদের স্পিন সেবা আরেকবার চাইবে বাংলাদেশ। ব্যাটিংয়ে লাল সবুজদের হৃৎপিণ্ড হয়ে আছেন হৃদয়, আর ব্যাটের পাশাপাশি মাহমুদুরার বোলিংও হতে পারে বেশ কার্যকর। নিজেকে হারিয়ে খুঁজে ফেরা সাকিব আল হাসানের জন্য অনুপ্রেরণার দারুণ এক প্ল্যাটফর্ম হতে পারে এই ম্যাচ। 2009 সালে সেন্ট ভিনসেন্টেই প্রথম অধিনায়কত্ব ও সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। নেপালকে হারিয়ে ও প্রোটিয়াদের বিপক্ষে দারুণ লড়াই করে সমীহ আদায় করে নিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশের পা ভড়কানোর স্বভাব থেকে প্রেরণা ও সাহস জোগাড় করছে এডওয়ার্ডস মিকেরেনরা। হারানোর ভয় না থাকায় পাওয়ার আনন্দেই চোখ লড়াকু ডাচদের। অরণ্য গফুর, আরটিভি। শোক সংবাদ। আরটিভির উপবার্তা প্রধান মামুনুর রহমান খানের মা ফেরদৌসারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30টার দিকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রাজধানীর মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা মসজিদে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে ঘোড়ামারা ক্রিকেট ক্লিনিক মাঠে দ্বিতীয় জানাজা শেষে কাদেরগঞ্জ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। মৃত্যুকালে তিনি 2 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে 100 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ন্যানো ল্যাব নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে ইনস্টিটিউট অফ রোবোটিক্স অ্যান্ড অটোমেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধার ঘাটতি নেই, তাদের আরও বেশি সুযোগ দিলে নিজেদেরকে প্রমাণ করতে পারবে। অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য, উপ উপাচার্য এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিভাগটির নানা ধরনের কার্যক্রম ও উদ্ভাবনী প্রযুক্তি ঘুরে দেখেন। পরে বুয়েটে রুফটপ সোলার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আমরা ছোট আকারে রোবোটিক্স ল্যাব করেছিলাম, আজকে সেখান থেকে ইনস্টিটিউট হচ্ছে। আমরা ভবিষ্যতে রোবোটিক্স স্টার্টআপগুলো, রোবোটিক্স নিয়ে যারা কাজ করবে, রিসার্চার, ইনোভেটর, সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সেরকম একটা দক্ষ জনশক্তিও, জনসম্পদ আমরা এখান থেকে তৈরি করতে পারবো। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে অন্তত
29 জন। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ শহর ক্রিভি রিহে এই হামলা চালায় রাশিয়া। ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল কর্মীদের। এদিকে নিহতদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।